স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। ইসরায়েলের 3 বাহিনীর একটি শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দফায় দফায় আঘাত এনেছে তেল আবিব ও জেরুজালেমের একাধিক স্থাপনায়। শকওয়েভে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের সারকা হাসপাতাল। এদিকে ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। এমনকি আরও বড় পরিসরে পাল্টা হামলার জন্য প্রস্তুত ইসরায়েল। ইরানের হামলায় কাঁপছে নেতানিয়াহুর দেশ। বৃহস্পতিবার ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের সামরিক বাহিনী। এতে ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানে তেহরান। আইআরএনএ বলছে ইসরায়েলের সামরিক বাহিনীর কমান্ড সেন্টার, গোয়েন্দা বিভাগের সদর দপ্তর এবং সামরিক বাহিনী গোয়েন্দা শাখার একটি শিবিরে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। এ সময় ইসরায়েলের একটি হাসপাতালে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। একের পর এক বোমা আমাদের আঘাত করছে। এসব হামলা শহরে নয়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তবে হামলার দৃশ্যপটে আরো ভয়াবহতা অপেক্ষা করছে বলে তেল আবিব থেকে নাগরিকদের সরে যাওয়ার হুঙ্কার দিয়েছে তেহরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের একটি স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে। ইরানের রাজধানী তেহরান এবং দেশটির অন্যান্য অঞ্চলেও নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। বাড়ছে হতাহতের সংখ্যা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানকে কড়া মূল্য দিতে হবে। এদিকে ইসরায়েলের হামলার ভয়ে সীমান্ত এলাকাতে ভিড় করছেন আতঙ্কিত ইরানবাসী। যদিও ভয় না পেয়ে ইরানিদের আরো ঐক্য হওয়ার বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। মাসুদ রানা, নিউজ 24। ইরানে মার্কিন আক্রমণের পরিকল্পনা অনুমোদন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘাতের আগুনে নতুন মাত্রা যোগ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান। সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না জানালেও বুধবার ইরানে সরাসরি মার্কিন হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন তিনি। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন এখনও কোনো সহায়তা চায়নি ইরান। এদিকে শুক্রবার জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তেহরান শেষ পর্যন্ত নিজেদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে কি না তা দেখতেই অপেক্ষা করছেন ট্রাম্প। এর আগে তিনি জানিয়েছিলেন ইরানে হামলার ব্যাপারে তিনি কি করবেন তা কেউ জানে না। আমাদের সবকিছুর জন্য একটি পরিকল্পনা আছে, দেখা যাক কি হয়। এখনো অনেক পথ বাকি আছে আমাদের। ইরান ও ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির জন্য তেহরান থেকে বাংলাদেশিরা নিরাপদ জায়গায় সরে যাচ্ছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব নজরুল ইসলাম। জানিয়েছেন অনেক বাংলাদেশি নিজেদের উদ্যোগে সরে গেছেন এবং তাদের আর্থিক ও অন্যান্য সহায়তা দিচ্ছে দূতাবাস। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন বাংলাদেশি হতাহতের কোনো খবর নেই। এরই মধ্যে 100 বাংলাদেশিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পাকিস্তান দূতাবাসে তালিকা হস্তান্তর করা হয়েছে। করাচি, দুবাই হয়ে তারা বাংলাদেশে ফিরবেন বলে জানিয়েছেন নজরুল ইসলাম। ইরান ইসরায়েল সামরিক শক্তিশালী এই দুই দেশের হামলা পাল্টা হামলা ঘিরে আঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্তে এখন গোটা বিশ্ব। গাজার উপর থেকে দৃষ্টি সরাতে মার্কিন মদদে ইসরায়েলের এমন উত্তেজনাকর হামলা বলে ধারণা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আর অন্যদিকে বাংলাদেশের জ্বালানি, তেল এবং স্বর্ণের বাজারে সরাসরি প্রভাব ফেলছে এই যুদ্ধ। তাই ক্ষতির সম্মুখীন হতে প্রস্তুত থাকতে হবে বাংলাদেশকেও, এমনটা মনে করেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ। আরও জানাচ্ছেন প্রমা চৌধুরী। বহুদিনের ছায়াযুদ্ধ ছাপিয়ে গত 13 জুন প্রথম প্রহর থেকে ইরানের ওপর নজিরবিহীন হামলা চালিয়ে আসছে ইসরায়েল। মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা সৃষ্টি করা এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন রাইজিং লায়ন। পরিস্থিতি অবনতির দিকে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। অন্যদিকে বিশ্বের গাজার পক্ষে বাড়তি সমর্থনের দিক থেকে দৃষ্টি সরাতে ইসরায়েলের এই উত্তেজনাকর হামলা বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। ইসরায়েল জেনোসাইড করেছে, এখন এটাকে কিভাবে থামাতে পারে সেটা হলো একটাই হলো যে ইরানের সাথে যদি সংঘর্ষ বা যদি সেটা হলে অ্যাটলিস্ট কিছুদিনের জন্য নজরটা যতটা না গাজার উপরে থাকবে ইরানের উপরে চলে গেল।
তবে সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ বলছেন ইরানকে চাপে ফেলতে মার্কিনী সমর্থনে এই সংঘাত পরিকল্পিত। মার্কিন সহযোগিতা ছাড়া এই সংঘাত বন্ধ করা সম্ভব নয় বলে মনে করছেন তিনি। যুক্তরাষ্ট্র ইরানকে চাপে ফেলার জন্য, চাপে ফেলে তাকে দিয়ে কিছু কঠিন শর্ত মানিয়ে নেওয়ার জন্য এই যুদ্ধ শুরু করেছে। বিশ্বের কূটনৈতিক সমীকরণকে জটিল পর্যায়ে নিয়ে গেছে এই সংঘাত। অন্যদিকে বাংলাদেশের সরাসরি এই যুদ্ধের প্রভাব বলেও আশঙ্কা করছে কূটনীতিক বিশ্লেষকরা। পিস বিল্ডিং এর কথা ডোনাল্ড ট্রাম্প একাধিকবার তার ভাষণে বলেছে, ওটা করা কিন্তু খুব সহজ না। তেল এবং অন্যান্য জিনিস যেগুলো হরমুজ প্রণালী বা মধ্যপ্রাচ্যের আশপাশ দিয়ে আসা যাওয়া করে, সেগুলোর উপরে বিশাল রকমের চাপ সৃষ্টি করবে। ইনডিরেক্টলি কোনোভাবে ক্ষতিগ্রস্ত তা না, একদম সরাসরি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিশ্লেষকদের মতে এমন অবস্থায় নিজেদের অভ্যন্তরীণ পণ্য অবকাঠামোর উপর নির্ভরশীলতা বাড়ানোর উপর জোর দিতে হবে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনার বিষয়ে একমত দেশের বেশিরভাগ রাজনৈতিক দল। তবে প্রধানমন্ত্রীর মেয়াদকাল এবং সেই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে এখনো রয়েছে কিছুটা মতপার্থক্য। তৃতীয় দিনের বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, মৌলিক বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে সব রাজনৈতিক দলই আগ্রহী। আর অমীমাংসিত বিষয়ে আগামী সপ্তাহে ফের রাজনৈতিক দলের সঙ্গে বসবে ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ে তৃতীয় দিনের আলোচনা। বৈঠকে অংশ নেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ 30টি রাজনৈতিক দল। বৃহস্পতিবারের বৈঠকের আলোচ্য বিষয় ছিল প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি ও নির্বাচনী এলাকা নির্ধারণ। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। জানান, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য বিষয়ে একমত বেশিরভাগ দল। এদিকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য চায় গণসংহতি আন্দোলনও। প্রায় সবাই যে বিদ্যমান ব্যবস্থা যেটা আছে সেটার একটা বদল ঘটাতে হবে এবং সেখানে ইলেকট্রাল কলেজ তৈরি করার ব্যাপারে আসলে একটা প্রস্তাব আছে। এখন এই ইলেকট্রাল কলেজের বিষয়েও ঐকমত্য একভাবে আছে, কিন্তু ইলেকট্রাল কলেজ কি আকারে হবে সে বিষয়ে কোনো ঐকমত্য তৈরি হয়নি। সবাই আগ্রহ প্রকাশ করেছেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য দরকার এবং রাষ্ট্রপতিকে কিছুটা সম্মান, মর্যাদা এবং ক্ষমতা ভাগ করে দেওয়া দরকার। বৈঠকে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য ইস্যুতে একমত বিএনপি। তবে রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতির পরিবর্তন চায় দলটি। ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, সংবিধানের 70 অনুচ্ছেদের সংশোধন অনুযায়ী গোপন ব্যালটে দলের বিপক্ষে ভোট দেয়া যাবে। এদিকে ক্ষমতার ভারসাম্য চাই জামাতও। আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য চাই, এই এজেন্ডাটি আমাদের প্রস্তাবের ভিতরে আছে। এই ইলেকটোরাল কলেজের সদস্যরা রাষ্ট্রপতির প্রশ্নে গোপন ব্যালটে তারা রাষ্ট্রপতি নির্বাচন করবার সুযোগ আছে। এদিকে বৈঠকের শুরুতেই সাংবাদিকদের মুখোমুখি ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, অনেক ত্রুটি বিচ্যুতি আছে, তবে সবাই আন্তরিক ও শ্রদ্ধাশীল থাকলে ঐকমত্যে পৌঁছানো সম্ভব। থেকে শুরু করে বিভিন্নভাবেই আমাদের ত্রুটি বিচ্যুতি পরিস্ফুটিত হয়। আমি বলবো যে আমরা সকলে যদি সময়ের মধ্যে আলোচনা করি, পরস্পরের প্রতি যে শ্রদ্ধাবোধ আমরা দেখাচ্ছি সেটা যেন অব্যাহত রাখতে পারি। অমীমাংসিত বিষয়ে আগামী সপ্তাহে আবারও বসবে কমিশন বলেও জানান অধ্যাপক আলী রিয়াজ। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। আসছে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না। তবে পোস্টারের বদলে বিলবোর্ড, ব্যানার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো যাবে। নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধির সংশোধিত খসড়ায় এসব বিধান যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আরও জানানো হয়, ভোটের প্রচারে অংশ নিতে পারবেন না অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা। যুগ যুগ ধরে নির্বাচনী প্রচারণার একটি বড় অনুষঙ্গ পোস্টার। ভোট এলেই নগরের প্রধান সড়ক থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিতে গলিতে পোস্টার শোভা পেত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারণায়। কিন্তু এবারের ভোটে পোস্টার ব্যবহার করতে পারবে না কোনো প্রার্থী। তবে প্রচারণা চালাতে পারবেন ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড আর অনলাইনে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। ব্যানার,
ফেস্টুন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্যাদিগুলোকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 চূড়ান্ত করছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের নেতৃত্বে 4 কমিশনার, ইসি সচিব ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে সপ্তম কমিশন সভায় আচরণ বিধির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আচরণ বিধি লঙ্ঘনের দায়ে রাখা হয় সর্বোচ্চ 1.5 লাখ টাকা পর্যন্ত জরিমানা বিধান। বিধিমালা লঙ্ঘনে যে নরমাল শাস্তি ছিল, আগে যেটা ছিল 6 মাস আপনার কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা, সেটাকে 6 মাস কারাদণ্ড এবং 1.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে, যেটা সংস্কার কমিশনের একটা প্রস্তাবনা ছিল। শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল প্রার্থী সভাপতি বা সদস্য হিসেবে পরিচালনা পর্ষদে থাকবেন বা মনোনীত হয়েছেন, সিদ্ধান্ত হয়েছে যে তাদেরকে এই প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পরে সেখান থেকে পদত্যাগ করতে হবে। জানান, ভোটের আগে রিটার্নিং কর্মকর্তারা সবার জন্য একটি কমন প্ল্যাটফর্ম করবেন, যেখানে ওই আসনের প্রার্থীরা তাদের ইশতেহার জনগণের সামনে তুলে ধরবে। সোশ্যাল মিডিয়া ব্যবহারে কোনো ধরনের ফরেন ইনভেস্টমেন্ট না করা হয়েছে। কমন ভাবে একটি প্ল্যাটফর্ম থেকে সকল প্রার্থী যাতে ইশতেহার ঘোষণা করতে পারেন বা করেন, সেটার বিধান করা হয়েছে। আচরণ বিধিতে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার কমিটির সভাপতি বা সদস্য ভোটে অংশ নেওয়ার আগে তাকে পদত্যাগ করার বিধান যুক্ত করা হয়। এছাড়া গুরুতর অপরাধের ক্ষেত্রে প্রার্থিতা বাতিল করার আরপিও ধারা 91 একটি অংশ আচরণ বিধিতে সন্নিবেশিত করা হয়েছে। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। জাতীয় নির্বাচনের বিষয়ে সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। তবে নির্দেশনা পেলে নির্বাচনের দায়িত্ব পালনে বাহিনীর সদস্যরা সবসময় প্রস্তুত রয়েছে। দুপুরে সেনাবাহিনীর নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানানো হয়। আর মব ভায়োলেন্স সহ যে কোনো বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আবারও নিজেদের কঠোর অবস্থানের কথা জানায় বাহিনীটি। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বেশ আগ্রহ আছে জনমনে। দিনক্ষণ চূড়ান্ত না হলেও সাধারণ মানুষ মনে করছেন জরুরি সংস্কার শেষে হয়তো ফেব্রুয়ারিতেই হবে ভোট। কিন্তু সুষ্ঠু নির্বাচনের জন্য নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে সেনা সদর বলছে, জাতীয় নির্বাচন বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সরকার। আমরা এখনো সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি। তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। বৃহস্পতিবার দুপুরে বনানীতে সেনাবাহিনীর আইন শৃঙ্খলা নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম। জানান, থানচি এবং রেমাক্রিতে আরাকান আর্মির অবস্থান পরিস্থিতিতে নিরাপত্তা বাহিনী কাজ করছে, অচিরেই যাতায়াতের নিষেধাজ্ঞা উঠে যাবে। নিরাপত্তাজনিত বিঘ্নিতজনিত কারণে সেখানে নিষেধাজ্ঞা রয়েছে। আমরা আশা করছি যে আমাদের নিরাপত্তা বাহিনী তারা কাজ করছে এবং অতি শীঘ্রই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। ব্রিফিংয়ে আরো জানানো হয়, গত 3 সপ্তাহে বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত 1996 জন সহ এ পর্যন্ত সর্বমোট 15,262 জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। মব ভায়োলেন্স, জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং করবে। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে টানা 2 মেয়াদের বেশি কাউকে প্রধানমন্ত্রী রাখার বিপক্ষে মত দিয়েছে বিএনপি। আর রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালটে ভোট চায় এনসিপি। প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত আলোচনাটা আজকে 1 নম্বর এজেন্ডা থাকলেও আলোচনাটা শুরু হয়েছে বলতে গেলে 4:30টার পরে। তো সেই জন্য সেই আলোচনাটা আরো বিস্তারিত আলোচনার জন্য পরবর্তী রোববারে অথবা তারপরে আলোচনা হবে। এই বিষয়টা এইভাবেই সিদ্ধান্ত হয়েছে। অন্তত 253 জনকে গুমের অকাট্য প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত কমিশন। বিশ্লেষণ করা হয়েছে 1850টি অভিযোগ। বৃহস্পতিবার গুলশানে এই সংক্রান্ত একটি প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে আসেন কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এসব গুম করা হয়েছে আর ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে জঙ্গিবাদ বিরোধী প্রচারণাকে। খ
ক্ষমতা দীর্ঘায়িত করতে গত 15 বছরে 1800-র বেশি গুম করে আওয়ামী লীগ সরকার। আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে গুম করা হয় একই কায়দায়, যার অকাট্য প্রমাণ মেলে ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানের পর। গত বছরের আগস্টে গুম কমিশন গঠন হয়। তথ্য সংগ্রহ ও যাচাই বাছাই করেন কমিশনের সদস্যরা। 253 জনের একটি তথ্যভিত্তিক দলিল তৈরি করা হয়, যেখানে দেখা যায় দেশের বিভিন্ন প্রান্তের মানুষ 1 দশকেরও বেশি সময় ধরে একে অপরের থেকে বিচ্ছিন্ন থেকেও অত্যন্ত সাদৃশ্যপূর্ণ অভিজ্ঞতার কথা বলেছেন। এমন ঘটনা কাকতালীয় হওয়া সম্ভব নয়। সব ক্ষেত্রেই ভুক্তভোগীরা প্রায় একই ধরনের প্রক্রিয়ায় নির্যাতনের শিকার। তাদের প্রচার করা হয়েছে সন্ত্রাসী হিসেবে। অভিযোগ দায়ের করা হয়েছে একই ধরনের আইন অনুযায়ী। দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে আসেন কমিশনের প্রধান। বলেন, জঙ্গিবাদ বিরোধী অভিযানের নামে ইসলামী উগ্রবাদের হুমকি অজুহাত হিসেবে ব্যবহার করা হয়েছে। বিগত সরকারের শাসনামলে গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। এমনকি সাধারণ নাগরিকদের বেআইনি পন্থায় বারবার ভারতীয় বাহিনীর হাতেও তুলে দিয়েছে। কমিশনের সদস্যরা বলেন, গুমের শিকার ব্যক্তিদের নিরাপত্তার কারণে জড়িতদের নাম প্রকাশ করা হচ্ছে না, তবে অনেকের বিদেশ যাত্রা স্থগিত করা হয়েছে। এবারের প্রতিবেদনে আমরা গুম অবস্থা হতে ফিরে না আসা এমন 12 জন ভিকটিমের বিষয়ে অগ্রগতি তুলে ধরেছি, যাদের বিষয়ে প্রাথমিকভাবে অনুসন্ধান সম্পন্ন হয়েছে এবং তাদের গুমের জন্য কারা দায়ী তা প্রাথমিকভাবে আমরা শনাক্ত করতে পেরেছি। গুমের শিকার হয়ে ভারতে বন্দী ব্যক্তিদের তথ্য জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে গুম কমিশন। এছাড়া পুশিন করা ব্যক্তিরা গুমের শিকার কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। শাহরিয়ার সৌমিক, নিউজ 24, ঢাকা। টানা 35 দিনের আন্দোলনে থমকে আছে দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম। আন্দোলন চললেও সেবা ব্যাহত হবে না এমন আশ্বাসে নগর ভবনে এসে ফিরে যেতে হচ্ছে নগরের বাসিন্দাদের। এদিকে আন্দোলনকারীদের অভিযোগ, কাজে মানা করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা। আর স্থানীয় সরকার উপদেষ্টা বলছেন, আন্দোলনের কারণে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি। দুপুর 2টা, বিরক্তির ছাপ নিয়ে ফাঁকা নগর ভবন থেকে বের হচ্ছেন দক্ষিণ সিটির এ নাগরিক। 3 দিন ঘুরেও হোল্ডিং ট্যাক্স জমা দিতে না পেরে জানাচ্ছিলেন ক্ষোভের কথা। আমি কেন সাধারণ নাগরিক এই খেসারত দিব বলেন? কি আমার অপরাধ? আমি কেন 3 দিন আসতে হবে এই ডিজিটাল যুগে? এসে আমি এখান থেকে বিভিন্ন ধরনের কুমন্তব্য শুনে আমাকে যেতে হবে। 14টি গুরুত্বপূর্ণ সেবা সহ মোট 28টি সেবা নিতে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন এই নগর ভবনে। তাদের বেশিরভাগেরই অভিজ্ঞতা প্রায় একই। নবায়ন করতে আসছে, কিন্তু 15 দিন ধরে সেকশন বন্ধ। আমাদের অফিস 1 সপ্তাহ রানিং, আজকে লাস্ট ডে, রবিবার থেকে বৃহস্পতিবার। তো আজকে এসেও ফিরে গেলাম। আমি আজকে 1 মাস যাবত আমি এই লাইসেন্সের ব্যাপারে এখানে আসা যাওয়া করতেছি। বৃহস্পতিবার 35তম দিনে সকাল 11টা থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠের দাবিতে আন্দোলন শুরু করে দক্ষিণ সিটির নাগরিক, বিএনপি নেতাকর্মী ও নগর ভবনের কর্মচারীরা। অভিযোগ করেন, মানুষের ভোগান্তি বাড়াতেই দপ্তরের কাজ বন্ধের আদেশ দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। গতকাল আপনারা শুনেছেন জোনাল এক্সিকিউটিভ অফিসাররা বার্থ সার্টিফিকেটে স্বাক্ষর করছেন না, কারণ তাদের মন্ত্রী তাদেরকে নিষেধ করেছে। দাবি মানা না হলে আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা। গেজেট প্রকাশিত হয়েছে, তারপরে আমাদেরকে শপথ করানো হচ্ছে না, সেটা একমাত্র দায়ী আমাদের মনে হয় 2-1টা উপদেষ্টার অতি উৎসাহী। স্বাধীন নির্বাচন কমিশন ইশরাককে গেজেটে মেয়র হিসেবে ঘোষণা দিছে, তারপরও একমাত্র আসিফের বাধার কারণে সে আজ পর্যন্ত শপথ নিতে পারছে না। নাবালক উপদেষ্টার যে গরিমসি, এগুলি নগরবাসী স্বাভাবিকভাবে মেনে নিচ্ছে না। এদিকে ইশরাক হোসেনের আন্দোলনের কারণে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয় সরকার উপদেষ্টা। এই বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আছে আমি সেটাই বাস্তবায়ন করব। সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আশ্বাস দেন তিনি। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। সরকারি সেবায় দুর্নীতির শিকার 31.67% নাগরিক। আর দুর্নীতির শীর্ষ 2 প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA এবং
আইন শৃঙ্খলা বাহিনী তথা পুলিশ। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর সিটিজেন পারসেপশন সার্ভে বা নাগরিক উপলব্ধি জরিপে তুলে ধরা হয়েছে এসব তথ্য। এছাড়া জরিপে আরও বলা হয়েছে, সন্ধ্যার পর চলাফেরায় প্রায় 85% মানুষ নিরাপদ বোধ করলেও দেশের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে মতামত প্রকাশ করতে পারেন মাত্র 27% নাগরিক। দেশের সরকারি সেবা নিয়ে সাধারণ মানুষ থেকে বিশ্লেষক পর্যায়ে বিভিন্ন সময় উঠে আসে নানা সমালোচনা। পরিসংখ্যান ব্যুরোর নতুন নাগরিক উপলব্ধি জরিপ 2025-এর দুর্নীতি বিষয়ক তথ্যে তারই প্রতিফলন দেখা গেল। বৃহস্পতিবার BBS এর প্রকাশিত জরিপে বলা হয়েছে, সরকারি সেবায় ঘুষ বা দুর্নীতির শিকার 31.67% নাগরিক। পুরুষদের ক্ষেত্রে এই হার 38.62 এবং নারীদের ক্ষেত্রে 22.71%। দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের তালিকায় শীর্ষে রয়েছে BRTA, আইন শৃঙ্খলা বাহিনী, পাসপোর্ট অফিস এবং ভূমি অফিস। এছাড়া সন্ধ্যার পর নিজ এলাকার আশেপাশে একা চলাফেরা করতে নিরাপদ বোধ করেন 84.81% সাধারণ মানুষ। এক্ষেত্রে গ্রামের তুলনায় শহরের নাগরিকদের মধ্যে নিরাপত্তা বোধ কম দেখা গেছে। অপরদিকে সন্ধ্যার পর নিজ বাড়িতে নাগরিকদের নিরাপত্তা বোধের হার 92.54%। রাজনৈতিক প্রভাব বিষয়ের ক্ষেত্রে 27.24% নাগরিক মনে করেন তারা দেশের রাজনৈতিক ব্যবস্থায় সরকারের কর্মকাণ্ড সম্পর্কে মতামত প্রকাশ করতে পারেন, আর প্রায় 22% মনে করেন তারা দেশের রাজনৈতিক ব্যবস্থায় রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারেন। জরিপ অনুযায়ী গত এক বছরে দেশের 19.31% জনগণ কোনো না কোনো ধরনের বৈষম্য বা হয়রানির শিকার হয়েছেন। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। এখনকার আয়োজন এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।